বাসর ঘরে প্রবেশ করতেই ছোটখাটো একটা ধাক্কা খায়। সদস্য বিয়ে করা আনা বউটার এমন বেহাল অবস্থা দেখে চমকে ওঠে সে। পরনের শাড়ি গহনা সব খুলে শুধুমাত্র ব্লাউজ আর পেটিকোট পরে চুলগুলো খুলে পুরোটা বিছানা দখল করে শুয়ে রয়েছে। শামিন এক পলক দেখেই অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে জোরে জোরে গলা খেকারি দিল, যাতে বিছানায় হাত পা সরিয়ে ছিটিয়ে রাখা মানুষটা শুনতে পায় এবং সে যত কমে নিজেকে গুছিয়ে নেয়। কিন্তু কে শোনে কার গলার খেকরি? বিছানায় যিনি আছে তার তো ঘুম পেলে দুনিয়াদারি কিছুই মাথায় থাকে না। সে ঘুমন্ত অবস্থায় যদি কেউ তার কানের কাছে গিয়ে সাউন্ড বক্স ডিজে গান বাজায় তবুও তার ঘুম ছুটবে না। মিনিট তিনেক চুপটি করে দাঁড়িয়ে রইল শামিন, তবে পিছন থেকে কারো ওঠার বা নিজেকে গুছিয়ে নেওয়ার কোনো শব্দ পেল না। এবার রাগ হতে লাগলো, ভীষণ রাগ হচ্ছে। কেনই বা হবে না? রাত তো কম হয়নি, তারপরেও সারাদিন এতে খাটাখাটনি করতে হয়েছে, এতটা পথ জার্নি করতে হয়েছে। সব মিলিয়ে এবার বিশ্রাম চাই শরীরের। আর একজন্ড অপেক্ষা করলো না শামিন। চট করে পিছনে ফিরিয়ে বিছানার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল। কোনো রকম নড়াচড়া নেই তার। সে নিজের বিছানা মনে করে ঘুমাচ্ছে। এদিকে শামিন রাগে জ্বলে যাচ্ছে আর ভাবছে কি করা যায় এখন। ধীরে পায়ে বিছানার কাছে গিয়ে নিজের দিয়ে ঝুঁকে মুখটা দেখার চেষ্টা করলো, কিন্তু পারল না। এমনভাবে চুলগুলো মুখের উপর আঁকড়ে পড়েছে তাতে মুখটা স্পষ্ট দেখা মুশকিল। দেরি না করে নিজের ভদ্রতা বজায় রেখে অতি শান্ত গলায় শামিন ডাকলো, সুমনা। বেশ কয়েকবার ডেকেও কোনো লাভ হলো না। এবার ভদ্রতা ছুটে রাগ বেরিয়ে এলো। সোজা হয়ে দাঁড়িয়ে মুখের বিরক্তিকর শব্দ করে বলল, ধ্যাত, এ কেমন ঘুম রে বাবা! এতবার ডাকার পরেও উঠলো না। মনটা তো চাচ্ছে নেটে হিসড়ে নিজের নামিয়ে রাখি, কিন্তু সেটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কাজ হবে? ঘরের মধ্যে পায়চারি করছে শামিন। এই মুহূর্তে ঠিক কি করা উচিত সেটাও ভাবছে। নিজের বিছানা ছাড়া অন্য কোথাও ঘুমাতে পারে না সে, তাই এত কাহিনী। নয়তো সে এই ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তো। শুধু সেই জ্বালা নয়, আজ বাসরাত যদি কেউ দেখতে পায় শামিন ঘরে নতুন বউ রেখে আলাদা করে ঘুমিয়েছে, তবে তার কপালে দুঃখ আছে। খানিকটা সময় অতিবাহিত হতেই কিছু একটা ভেবে দ্রুত পায়ে বিছানার কাছে এসে সুমনার নাকের কাছে দু আঙ্গুল দিয়ে বোঝার চেষ্টা করলো নিঃশ্বাস চলাচল করছে কিনা। নাকের কাছ থেকেও হাতটা সরিয়ে লম্বা শ্বাস ছেড়ে বলল, ওহ আল্লাহ, মরেনি, এখনো বেঁচে আছে, নয়তো আজ বাসর ঘর থেকে সোজা জেলে গিয়ে বসতে হতো। কিন্তু আমি কেন? আমি তো কিছুই করিনি, এখানে আমার কোনো দোষ নেই। তবে এই মেয়ের এভাবে ঘুমায় কেন? এই অবস্থায় তো ওকে যে কেউ বাড়ি থেকে তুলে নিয়ে সাগরে ভাসিয়ে দিলেও কিছু টের পাবে না। যাই হোক, সেসব আমার দেখার বিষয় নয়। কিন্তু আমি এবার কি করব? নিজেকেই নিজে প্রশ্ন করছে, তবে উত্তরের খাতা শূন্য। ঘরের চারদিকে শাড়ি খুঁজে বেড়াচ্ছে শামিন, কিন্তু পাচ্ছে না। অবশেষে ওয়ারড্রবে দেখে মেঝেতে হাঁটু গেঁথে বসে সামনে দু হাতটা ভর করে খাটের তলায় চোখ বুলাতেই শাড়িটা দেখতে পেল। একটু ভিতরের দিকে ঢুকতে হাত বাড়িয়ে দিয়ে শাড়িটা টেনে নিজের কাছে নিয়ে এসে দাঁড়িয়ে গেল। শাড়িটা হালকা বেড়ে সুমনার উস্কত শরীরটা ঢেকে দিয়ে আলগোছে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে গালে আলতো হাতে স্পষ্ট করে ডাকলো, সুমনা, শুনতে পাচ্ছ? কোনো রকম সারা শব্দ নেই তার। মিনিট পাঁচেক অপেক্ষা করেও তার পাত্তা পেল না। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হাত পা গুলো গুছিয়ে দিয়ে সুমনার এক পাশে কোলবালিশ দিয়ে রাখলো। কেননা তার যে অবস্থা, বিছানা থেকে দপ করে মেঝেতে পড়ে যাওয়াটা মোটেই অস্বাভাবিক কিছু নয়। শামিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে চুপচাপ অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। রাত 3:44, কিছুক্ষণের মধ্যেই ফজরে আজান হবে। তবে এখন কোনো কাকপক্ষীও জেগে নেই। শুনশান নীরবতা বিরাজ করছে চারদিকে। হঠাৎ সুমনার ঘুম ভাঙতেই নিজেকে কারো বুকে আবিষ্কার করে তৎক্ষণাৎ চমকে ওঠে। শামিনের বুকের উপর থেকে নিজের মাথা সরিয়ে কিছুটা সময় তার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে ঘুমের ছাপ পুরোপুরি না কাটায় পরিষ্কারভাবে শামিনের মুখটা দেখতে পারছে না। দুহাতে চোখ দুটো ডলে পুনরায় তাকালো। এবারও দেখাতে কোনো ভুল নেই। স্পষ্ট দেখতে পেল শামিনের মুখমণ্ডল। চট করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ভারী বুকটা হঠাৎ হালকা হওয়ায় চোখ মেলে তাকালো শামিন। ঘরের আনাচে কানাচে জ্বালানো মোমবাতির আলোয় বেশ দেখতে পেল সুমনা বিছানা ছেড়ে একটু দূরে সরিয়ে আছে। উঠে বসলো শামিন। তার দিকে ভয়াবহ চেহারা নিয়ে তাকিয়ে আছে সুমনা।
পুরোটা না হলেও তার ভয়ের কিছুটা কারণ বুঝতে পেরেছে শামীম। হালকা গলা খেকারি দিয়ে সুমনাকে উদ্দেশ্য করে বলল, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভয় পাচ্ছ, তবে আমি এটাই বলবো যে আমায় ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। এতক্ষণ যেমন নিরাপদ ছিলে আগামীতেও থাকবে। দূরে দাঁড়িয়ে সুমনা কাঁপাতে কাঁপাতে গলায় প্রশ্ন করলো, তুমি এখানে কি করছো? কি করছি মানে? দেখতে পাওনি কি করছিলাম? তুমি এই ঘরে কেন? আর কোন সাহসে তুমি আমার পাশে শুয়েছো? সাহস দেখতে চেও না? কেননা আমি যদি আমার সাহস দেখাতে শুরু করি তবে তোমার ছোট মাথাটা ঘুরে যাবে। তোমার একটা কথা জেনে রাখা ভালো, সেটা হলো এই ঘরটা আমার, সেই সঙ্গে এই ঘরে থাকা প্রত্যেকটা আসবাবপত্র আমার। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু আন্টি তো বলেছে এটা আজ থেকে আমার ঘর এবং আমি এখানে আমার মতো করে থাকতে পারি। সেটা আমি জানি না। এটা আমার ঘর আর তুমি আমার স্ত্রী, তার জন্যই হয়তো মাও এভাবে বলেছে। তাই বলে কিন্তু এটা তোমার ঘর হয়ে যায়নি। তোমার সাথে আমি ঘর বিছানা সব কিছুই ভাগাভাগি করতে পারবো। তবে হ্যাঁ, নিজের দিকে খেয়াল রাখতে হবে। আজ যে অবস্থায় ছিলে পরবর্তী সময়ে যেন এরকম না দেখি, কথাটা মাথায় দেখো। এসব তুমি বলার কে? আন্টি আমায় যেহেতু বলেছে এটা আমার ঘর, তার মানে এটা আমার ঘর আর আমি আমার ঘরে যেভাবে ইচ্ছে তাই করব। তোমার জ্ঞান শোনার মতো কোনো ইচ্ছে আমার নেই। দয়া করে নিজের ঘরে যাও, আমি ঘুমাবো। ভদ্র ভাষায় কথা বললে বুঝতে পারো না, তাই না? অভদ্র লোকে বলবে ভদ্র ভাষায় কথা। মুহূর্তের মধ্যেই স্বামীনের শান্ত শিষ্ট মেজাজ চটে গেল। বিছানা থেকে নেমে দাঁড়ালো সুমনার দিকে, দুপা এগিয়ে খিটখিটে গলায় বলল, মানে কি এই কথার? সুমনা এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে, ভয়ে ভয়ে গলা শুকিয়ে কাটকাট হয়ে আসছে। এই লোকটা কি খারাপ কিছু করবে? রাগের বশে কি সে আমার গায়ে হাত তুলবে? ভাবনার মাঝে ডুবে আছে সুমনা। তার ভয়াবহতর চেহারা দেখে পিছিয়ে এলো শামীন। মেঝে থেকে শাড়িটা তুলে সুমনার দিকে ছুঁড়ে দিতেই চমকে উঠল সে। চোখের পাতা খুলে সামনের দিকে তাকিয়ে স্থির নিঃশ্বাস ছাড়ল শামীন। বিছানার এক কোনায় বসে আছে, মাথা নিচের দিকে ঝুঁকে। সুমনা শাড়িটা হাতে নিয়ে দরজার দিকেই ছুটে যেতেই শামীন টের পেয়ে মাথা তুলে তাকালো। সুমনা আপ্রাণ চেষ্টা করছে দরজা ছিটকিনি খোলার, তবে সে বারবারই ব্যর্থ হচ্ছে। কারণটা হলো তার উচ্চতা। এদিক ওদিক তাকিয়ে চেয়ার বা মোড়া জাতীয় কিছু একটা খুঁজতে লাগলো, যাতে পা রেখে দরজা খুলতে পারে। স্বামীর নিজের জায়গায় বসে উচ্চ স্বরে প্রশ্ন করলো, কি হচ্ছে ওটা? সুমনা তার খোঁজাখুঁজি চলমান রেখে প্রশ্ন করলো, কোনটা? কোনটা মানে? হ্যাঁ, কোনটা মানে কোনটা? এই যে একবার দরজায় গিয়ে যেন করছো, আবার এদিক ওদিক ছোটাছুটি করছো, এসব কি হচ্ছে? কোনো সমস্যা নাকি? সমস্যা আমার নয়, সমস্যাটা হচ্ছে তোমার, বুঝলে? না, একদমই বুঝলাম না। তাতে আমার কিছু যায় আসে না। মোরা আছে না ঘরে? কোথায় সেটা? মোরা দিয়ে কি হবে এখন? দরজা খুলবো, খুলে আন্টির কাছে যাব। কেন? ঘুমাবো। তো আমি কি তোমায় ধরে রেখেছি? আমি আন্টির কাছে ঘুমাবো। চট করে দাঁড়িয়ে গেল স্বামীন। এই মেয়ে কি বলছে? পাশরাত ছেড়ে কেউ শাড়িটা মায়ের কাছে ঘুমায়? মানুষজন কি বলবে? আর মা, সেও তো ভাববে আমি সুমনাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। কিছু একটা পড়ার শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলো। স্বামীন সামনে দিকে তাকাতেই দেখতে পেল মেঝেতে গড়াগড়ি করছে সুমনা। এর মধ্যে কি হয়ে গিয়েছে বুঝতে পারছে না সে। দরজার সামনে ভাঙা মোড়াটা দেখে সবকিছু পরিষ্কার হলো তার কাছে। আর সকালেই যখন শামীমের মা সামিয়া রহমান তাকে জোর করে বিয়েতে রাজি করিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, নিজের রাগ সামলাতে না পেরেও মোড়াটা তুলে আছাড় মেরেছিল, যার ফলে মোড়ার নিচে একটা অংশ ভেঙে গিয়েছিল। হয়তো ময়নার মা সেটা ভালোভাবে খেয়াল না করেই জায়গা মতো গুছিয়ে রেখেছে। আর সেটাই দাঁড়িয়ে দরজার ছিটকিনি খুলতে গিয়েই সুমনার এই করুণ অবস্থা। স্বামীন দূরত্ব পায়ে গিয়ে মেঝেতে থেকে সুমনাকে তুলে দাঁড় করিয়ে বলল, এত অস্থির করো কেন তুমি? ব্যথাতুর শব্দ করে সুমনা বলল, তোমায় কে বলেছে এই ভাঙা মোড়াটা সুন্দর করে সাজিয়ে রাখতে? এটা যে আমি রেখেছি সেটা তোমায় কে বলেছে? তোমার ঘর, তুমি ছাড়া কি আমি রেখেছি নাকি? ভুলবশত ময়নার মা রেখেছে হয়তো। যাই হোক, ব্যথা পেয়েছো? খুব না, একদমই না, আমি তো খুব মজা পেয়েছি। সুমনার বাহ ছেড়ে দিয়ে গম্ভীর গলায় স্বামীন বলল, সোজা প্রশ্ন করলে সোজা উত্তর দিবে। এ সমস্ত বাঁকা উত্তর আমার পছন্দ নয়।
কোন আইনে আছে সোজা প্রশ্নের সোজাই উত্তর দিতে হবে। শামিন এক নজর সুমনাকে পরখ করে দেখে বিরক্ত গলায় বলল, দেখে তো মনে হয় ক্লাস 4-5-এ পড়ো, আবার মুখে এত বড় বড় কথা, একদমই না, মানানসই না। হাত থেকে শাড়িটা বিছানার উপর রেখে শামিনের গেঞ্জি খামচে ধরে উচ্চ স্বরে বলল, আমি 4-5-এ পড়ি? তুমি জানো আমি কোন ক্লাসে পড়ি? কিছু না জেনে শুনে কেন কথা বলো? সুমনা হাত দুটো ঝটকা দিয়ে ছাড়িয়ে শামিন রাগা গম্ভীর গলায় বলল, তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? আমি তোমায় বিয়ে করেছি, তার মানে এই না যে আমার সব কিছুই তোমার নামে লিখে দিয়েছি, তাই তুমি যা ইচ্ছে তাই করতে পারো। মা নাকি আমার ভালো চায়, এই তার ভালোবাসার নমুনা? জঙ্গল থেকে একটা অসভ্য অভদ্র জঙ্গলি ধরে এনে দিয়েছে, পুরোই অসহ্য। প্রচণ্ড বেগে রেগে গেল সুমনা। তার মতো একজন সুন্দরী রূপবর্তী রাজকন্যা ন্যায় মেয়েকে জঙ্গলি উপাধি দেয়া হলো। না না, এটা মানা যায় না। হাতের কাছে কিছু না পেয়ে বিছানার উপর থেকে একটা বালিশ নিয়ে ছুঁড়ে মারল শামিনের দিকে। শামিন নিজের জায়গা দাঁড়িয়ে চুপচাপ বোঝার চেষ্টা করেছে মেয়েটার মাথা ঠিক আছে কিনা। ভাবা চিন্তা করার জন্য বেশি সময় পেল না শামিন। তার আগেই বিছানা বাকি বালিশটাও ছেড়ে মারল। শুধু তাই নয়, বেশ চটে যাওয়া গলায় গর্জে বলে উঠল, তোর এত বড় স্পর্ধা, তুই আমায় জঙ্গলি বললি, অসভ্য অভদ্র বললি, আমি তোকে খুন করে ফেলবো। এতক্ষণ চুপচাপ থাকলো, এবার আর সেটা হলো না। যে কাজটা শামিন করতে চায়নি রাগের বসে, সেই কাজটাই সে করে বসে। শক্ত হাতে কষে দুগালে দুটা থাপ্পড় বসিয়ে দিল। বেচারি তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে বিছানার উপরে পড়তে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তার কান্নার শব্দ শামিনের মনে কিছুটা মায়া জন্মালেও পরক্ষণেই তার ব্যবহারের কথা ভেবেই পুনরায় রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করলো। এখানে আর থাকা যাচ্ছে না। সুমনা খুব জোরে জোরে কাঁদছে। গভীর রাত, বন্ধ ঘর, আওয়াজটা খুব তীব্রভাবে কানে এসে লাগছে। শামিন দেয়াল ঘড়িতে সময় দেখলো ফজরে আজান দিল বলে। সুমনা বিছানার এক পাশে শুয়ে আপন মনে কাঁদছে। শামিম গিয়ে শান্ত গলায় বলল, শাড়িটা পরে নাও, এতক্ষণই ফজরে আজান দিবে, নামাজ আদায় করবে, চলো। সুমনা মুখ বালিশের তলায় লুকিয়ে কাঁদতে কাঁদতেই উত্তর দিল, আমি যাব না, এক কথা বারবার বলবো না। কথাটা বেশ বুঝালো কণ্ঠে বলল শামিন। এবার না উঠে কোনো উপায় নেই। আস্তে ধীরে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে মিনমিনে সুরে বলল, আমি শাড়ি পরতে পারি না তো পরতে বলেছিল কে? মা পরিয়ে দিয়েছিল। তিনি যেভাবে পরিয়ে দিয়েছিলেন তুমিও ওভাবেই চেষ্টা করতে পারো। আমি পারি না তো আমি একবার চেষ্টা করব। সুমনা মুখে কিছু বলল না, দুদিকে মাথা নাড়িয়ে সম্পত্তি দিল। শামিন শাড়ি হাতে নিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুরুটা সুন্দর হলেও শেষে কেমন যেন সবকিছু গোলমেল হয়ে যায়। শামিন মুখে বিরক্তিকর শব্দ করে বলল, হচ্ছেই তো না রে বাবা, এটা কি করে পারে মেয়েরা? আচ্ছা, তুমি কি সঙ্গী করে জামা এনেছো দু একটা? আমি তো এখানে আসতেই চাইনি, আমাকে জোর করে ধরে বেঁধে আনা হয়েছে। তাহলে জামা কিভাবে আনবো? এখন কি করব আমি জানি না কিছু। আর এক মধ্যেই কথা বলার সময় নেই। মসজিদের মাইকে আজান শুরু হয়ে গেছে। কোনো দিশা না পেয়ে শাড়িটা পেঁচিয়ে কোনো মতে উন্মুক্ত জায়গাগুলো ঢেকে দিল। সুমনা চুলগুলো খোপা করে মাথায় ভালো করে ঘোমটা দিয়ে ওয়াশরুমের দিকে গেল। অজু শেষে ঘরে এসে শামিনের উদ্দেশ্যে বলল, জায়নামাজ কোথায় রাখা থাকে? ওয়ার্ড্রোবে আছে দেখো। শামিন এক মুহূর্তে দেরি না করে পাঞ্জাবি হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। অজু শেষ হাত মুখ মুছে ঘরে এসে পাঞ্জাবির পকেট থেকে টুপিটা বের করে মাথায় পরে নিয়ে খেয়াল করলো নামাজ আদায় করার জায়গা পাশাপাশি দুটো জায়নামাজ বিছানা, একটা খালি, অন্যটাই সুমনা চুপটি করে বসে আছে। শামিন এগিয়ে গিয়ে ছোট্ট সুরে প্রশ্ন করলো, তোমার নামাজ আদায় করা হয়েছে? শামিন গলা শুনে চট করে উঠে দাঁড়ালো। সুমনা আর ছোট করে বলল, না, দুজন একসাথেই নামাজে দাঁড়াবো। মোনাজাতে দুজনের চাওয়া ভিন্ন। সুমনার চাও, আল্লাহ যত দ্রুত সম্ভব তুমি আমায় এই বাড়ি থেকে এবং এই খারাপ মানুষটার থেকে উদ্ধার করো। আমি থাকতে চাই না এখানে, তুমি একটু দয়া করো আল্লাহ। তার পাশে বসা মানুষটা আল্লাহর দরবারে দুহাত তুলে আবদার করছে, হে আল্লাহ, বিয়েটা আমার ইচ্ছাই হোক বা অনিচ্ছাই সে বড় বিষয় নয়। বিয়েটা আপনার ইচ্ছাই হয়েছে, আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। আপনার ইচ্ছা বান্দার মঙ্গল।
আমি মানতে বাধ্য। এই বিষয়ে এই বিয়ে আমার জন্য আপনার রহমত বয়ে নিয়ে আসবে। আপনি আমাদের মেহেরবানি দান করুন আল্লাহ। আমাদের মধ্যে বয়সের অনেক তফাৎ, তবুও যেন আমরা সকলে পরিস্থিতি নিজেদের মানিয়ে নিতে পারি। আপনি যে বাঁধনে আমাদের দুজনকে বেঁধে দিয়েছেন, মৃত্যুর আগ মুহূর্তেও যেন আমরা সেই বাঁধনে নিজেদের জড়িয়ে রাখতে পারি। আজ আমি যে অন্যায়টা করেছি পিচ্ছে মেয়েটার সঙ্গে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। নিশ্চয় আপনি ক্ষমাকারী। পরবর্তী পার্টটি পড়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।